আজ আমরা এসেছি ভারতের সেই ভূখণ্ডে যাকে বলে পৃথিবীর স্বর্গ। তুষারে ঢাকা পাহাড়ের চূড়া, ডাল লেকের শান্ত জলে শিকারায় ভেসে বেড়ানো আর চিনার গাছের সোনালি আভা, সব মিলিয়ে যেন এক জাদুকরী পৃথিবী। আমার মতো অনেকেই আছেন যারা বরফ খুব পছন্দ করেন। তাদের জন্য আমার আজকের এই এপিসোড, বরফে মোড়া কাশ্মীর। কোন সময়ে কাশ্মীরে গেলে এরকম তুষারপাতের সাক্ষী থাকবেন, কাশ্মীর ট্যুর কিভাবে প্ল্যান করবেন, বরফের কারণে কোন জায়গাগুলিতে যেতে পারবেন না, পার হেড কত খরচ হতে পারে, বর্তমানে কাশ্মীর ভ্রমণ ঠিক কতটা নিরাপদ, সবটাই শেয়ার করে নেব আপনাদের সাথে। চলুন আমার সাথে ঘুরে দেখা যাক স্বর্গরাজ্য কাশ্মীর। কাশ্মীরে যাওয়ার জন্য আপনাকে আসতে হবে জম্মু স্টেশনে। আমাদের ট্রেন ছিল কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। কলকাতা থেকে ছাড়ার সময় প্রত্যেক দিন সকাল 11:45, প্রায় 46 ঘন্টার জার্নি। এছাড়াও জম্মু যাবার জন্য সপ্তাহে আরও 2টি ট্রেন আছে। হামসাফার এক্সপ্রেস সময় নেয় 34 ঘন্টা, আর আছে হিমগিরি এক্সপ্রেস, ছাড়ে মঙ্গল, শুক্র এবং শনিবার, ঠিক সকাল 11:55, টাইম নেয় 37 ঘন্টা। জম্মু স্টেশনে নেমে কাটরাতে গিয়ে সেখান থেকে আপনি বন্দে ভারতে চেপে শ্রীনগরও আসতে পারেন, সেই অপশানও আছে। আমি যেহেতু গ্রুপে এসছি, প্যাকেজে ট্রাভেল করছি, তাই আমরা শ্রীনগর যাচ্ছি এসি মিনি বাসে চেপে। আপনারা সস্তায় প্যাকেজে কাশ্মীর ভ্রমণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব 250 কিলোমিটারের একটু বেশি। রাস্তায় চলতে চলতে আপনারা অনেক পাহাড়, পর্বত, লম্বা লম্বা টানেল দেখতে পাবেন। ট্রেন লেট থাকলে শ্রীনগরে পৌঁছতে রাত হয়ে যাবে। আমাদের হোটেলের লোকেশন ছিল শ্রীনগর রাজবাদ লাল চকের কাছে। এই হচ্ছে আমাদের হোটেল। কাশ্মীরে এসে আমরা এই হোটেলেই উঠেছি, আর ঠিক হোটেলের সামনেই রয়েছে একটা কমলা লেবুর গাছ। কাশ্মীরি কমলা লেবু ধরে আছে, বেশ অনেকগুলোই কমলা লেবু ধরে আছে, দেখুন। দ্বিতীয় দিন বেরিয়ে পড়ুন সোনমার্গের উদ্দেশ্যে। দূরত্ব 81 কিলোমিটার। শ্রীনগর থেকে সোনমার্গের এই সড়ক যাত্রা দারুণ উপভোগ্য। আবহাওয়া খারাপ থাকার দরুন পাহাড়গুলোকে ঝাপসা লাগছে, কিন্তু অন্যান্য সময়ে আকাশ পরিষ্কার থাকলে এখানকার ল্যান্ডস্কেপ হয়ে ওঠে অপূর্ব। আমরা থেমেছি ঝিলাম নদীর তীরে। এইখানে দাঁড়িয়ে কাশ্মীর উপত্যকার স্বাদ আস্বাদন করছি চুটিয়ে। কাশ্মীরের সব থেকে জনপ্রিয় সুন্দর নদী ঝিলাম। এখন যেহেতু জানুয়ারি মাস, শীতকাল, তাই এই নদীতে একেবারেই জল নেই। দেখুন, বর্ষার সময় এই নদীতে প্রচুর জল দেখতে পাওয়া যায়, এখন একেবারেই জল নেই। আকাশটা মেঘলা ওয়েদার। যদি আকাশ পরিষ্কার থাকতো, এদিকটাতে বরফের পাহাড়ের চূড়োগুলোকে দেখতে অনবদ্য লাগতো। এখন যেহেতু আকাশ একেবারেই মেঘলা, তাই দূরের কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। এই জায়গাটিকে বলে নীলঘাটি। এই নীলঘাটিতে এসে আমার সুযোগ হয়েছিল ঘোড়ার পিঠে চেপে একটু ঘুরে বেড়াবার। সোনমার্গের এই যাত্রাপথ আমরা সবাই মিলে বেশ মনের আনন্দেই উপভোগ করছি। রাস্তার দুধারে অভাবনীয় দৃশ্যপট। বরফে ঢাকা পাহাড়গুলো দুহাত দিয়ে আমাদের স্বাগত জানাতে প্রস্তুত। সামনে দেখা যাচ্ছে সোনমার্গের রোড টানেল। এই টানেলটা পেরোলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। টানেলটা পেরোতেই আমাদের হতবাক করে চোখের সামনে ধরা দিল বরফে মোড়া স্বর্গরাজ্য।
প্যারাডাইজ অন আর্থ, কাশ্মীরের অপরূপ একটি স্থান সোনমার্গ। গাছপালা, রাস্তাঘাট, বাড়িঘর থেকে পাহাড় পর্বত সমস্ত কিছু ঢেকেছে বরফে। সোনমার্গে যখন এসে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে দুপুর 1টা। এখন আমরা এসে পৌঁছালাম সোনমার্গে। সোনমার্গে আসতেই এত সুন্দর দৃশ্য দেখলাম, দেখুন চারিদিকটা জাস্ট একবার দেখুন, পুরো বরফে সাদা হয়ে আছে সোনমার্গ, অনবদ্য দুর্দান্ত ভিউ। এখন আমরা আছি হোটেল সোনমার্গ প্যালেস। এই সোনমার্গ প্যালেসে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করবার পর আমরা পুরো সোনমার্গ ভ্যালি এক্সপ্লোর করব, ঘুরে দেখব সোনমার্গ ভ্যালি এবং আপনাদেরও ঘুরে দেখাবো। দুর্দান্ত লাগছে দেখুন। আকাশ মেঘাচ্ছন্ন, যখন তখন তুষারপাত শুরু হয়ে যেতে পারে, তাই আমরা ঠিক করলাম এই হোটেলেই তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নেব, তারপর বেরোবো ঘুরতে। এই পুরো কাশ্মীর ট্রিপে আমরা প্রায় প্রত্যেক দিনই লাঞ্চটা বাইরেই করেছিলাম, প্যাকেজে খাবার ইনক্লুড ছিল। ঘড়িতে বাজে ঠিক দুপুর 2টো, শুরু হয়ে গেল হালকা হালকা তুষারপাত। এবারে বলি সোনমার্গে এসে কোথায় ঘুরবেন। সোনমার্গে যখন বরফ থাকে না তখন সবাই বরফ দেখতে যায় থাজিওয়াস গ্লেশিয়ারে। এখন যেহেতু এখানেই এত বরফ, তাই আর আমরা ওপরের দিকে যাইনি। আপনারা থাজিওয়াস গ্লেশিয়ারে যাওয়ার জন্য ঘোড়া বুকিং করাতে পারেন। আপ অ্যান্ড ডাউন রেট পড়বে পার হেড 1600 টাকা। এছাড়াও সোনমার্গে বরফে মজা করার জন্য রয়েছে স্নো বাইক, কাঠের স্লেজ গাড়ি, আরও অনেক কিছু। যত বেলা বাড়ছিল তুষারপাতের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছিল, তাই আর দেরি না করে নিচের দিকে এসে নামলাম। আজকের এই সোনমার্গ যাত্রা সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকার মতো একটি মুহূর্ত। খুবই ভালো লাগছে। স্নোফল যেটা ছোটবেলা থেকে দেখার অনেক বেশি ইচ্ছা ছিল, সেটা এখানে এসে পড়ে রয়েছে। বরফ পড়া দেখতে চেয়েছিলাম, সেই ইচ্ছা তোমার সেইটা। পূর্ণ হলো? হ্যাঁ হ্যাঁ, আগামীতে আরো হবে। ভীষণ ভালো লাগছে। তার কারণ হচ্ছে সকলে যা ভয় পাইয়েছিল, সে আর কি বলবো। প্রচণ্ড এই ঠান্ডা, সময় heavy যাচ্ছি ঠান্ডা। শীতের সময়, কিন্তু এসে মনে হচ্ছে খুব ভালো করেছে। আপনারা আসুন, উপভোগ করুন, দারুণ লাগবে। ট্রাভেল উইথ রনো ট্যুর ট্রাভেলস এর পক্ষ থেকে আমাদের এই কাশ্মীরের আয়োজন উইন্টার কাশ্মীর। দিদি কেমন লাগছে? দারুণ লাগছে। সোনমার্গ কেমন লাগছে? টানেলটায় যখন ঢুকেছি হেভি লেগেছে। টানেল থেকে বেরোনোর পর যখন স্নো দেখতে পেয়েছি ভীষণ ভালো লেগেছে। সত্যি প্যারাডাইজ অন আর্থ, কাশ্মীর এসে সার্থক। মানে এই যে সিচুয়েশনটা, এই মুহূর্তটা, এটা ফিল করা বড় ব্যাপার, না এলে বোঝা যাবে না। ফিল করতে হবে, এটা বলা যাবে। এখানকার যে অ্যাটমসফিয়ার, এখানকার যে ভাইবস, এটা পুরোপুরি অন্যরকম। একদম এখানে এসে বোঝা যাবে, ফোনে দেখে কাজ নেই। তৃতীয় দিনের গন্তব্য ছিল গুলমার্গ, দূরত্ব 60 কিলোমিটার। এখন আমরা যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গে যাওয়ার জন্য ছোট গাড়ি আপনাদের ভাড়া করতে হবে। আমরা একটা ছোট গাড়ি ভাড়া করেছি, 7 সিটার গাড়ি। এই 7 সিটার গাড়ির ভাড়া নিয়েছে 4000 টাকা। এখান থেকে গুলমার্গের দূরত্ব 12 কিলোমিটার। গুলমার্গে বড় বাস বা টেম্পো যায় না, এই স্ট্যান্ড থেকে ছোট গাড়ি হায়ার করতে হয়। যাচ্ছি গুলমার্গে যাবার জন্য এরকম একটা জ্যাকেট আপনাকে এখান থেকে হায়ার করতে হবে। এ দেখুন, আমি যে বুটটা পরেছি এই বুটটার ভাড়া নিয়েছে 50 টাকা, আর এরকম জ্যাকেট ভাড়া 100 থেকে 150 টাকা। গুলমার্গের পাহাড়ে ওঠার আগে আপনাকে শীতের পোশাক, জুতো এগুলো ভাড়া করতে হবে। গুলমার্গের এই পাইনে মোড়া পাহাড়ি পথের দৃশ্য অপূর্ব। গুলমার্গে এসে পৌঁছতেই চোখ ধাঁধিয়ে গেল এখানকার দৃশ্য দেখে। সোনমার্গের থেকেও বেশি বরফ পড়েছে এখানে। সাধারণ সময়ে এই জায়গাগুলি তো দূরে থাক, ফেজ 1-এ উঠেও বরফের টিকিটিও খুঁজে পাওয়া যায় না। আর এখন দেখুন, যেদিকেই তাকাচ্ছি শুধু বরফ আর বরফ। দেখুন কতটা পরিমাণে স্নো হলে এরকম গাড়ির মধ্যে বরফ পড়ে। দেখুন, এই দেখুন আমরা পৌঁছে গেছি গুলমার্গে। চারিদিকে বরফ পড়ে আছে, সাদা হয়ে আছে। আর এখন ইতিমধ্যে অলরেডি লাইট স্নোফল স্টার্ট হয়ে গেছে। এই দেখুন, এখানে লেখা রয়েছে আই লাভ গুলমার্গ, এবং পেছনের দুর্দান্ত ভিউ দেখুন। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস হল কাশ্মীরে বরফ দেখার সেরা সময়।
গুলমার্গে এসে কি কি দেখবেন? গুলমার্গের প্রধান আকর্ষণ হল গন্ডোলা রাইড, যাকে আমরা বলি রোপওয়ে। গন্ডোলার দুটি ফেজ আছে, ফেজ 1 এবং ফেজ 2। আমি টিকিট কেটেছি ফেজ 1 অবধি। ফেজ 1 এর ভাড়া আপ অ্যান্ড ডাউন 840 টাকা, আর ফেজ 2 এর টিকিট মূল্য 1050 টাকা। আই লাভ গুলমার্গ লেখাটি যেখানে ছিল সেখান থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটার পর আমরা এসে পৌঁছালাম এশিয়ার সর্ববৃহৎ উচ্চতম রোপওয়ে গন্ডোলার টিকিট কাউন্টারের সামনে। ইতিমধ্যেই তুষারপাতও শুরু হয়ে গেছে। টিকিট কাউন্টারের সামনে প্রচুর হার্ড আইস জমে আছে। তাছাড়াও এখানে প্রচুর ভিড় ছিল, আর লাইনও ছিল বেশ লম্বা। প্রায় ঘন্টা খানেকের অপেক্ষার পর এসে উঠলাম রোপওয়ের ভেতর। অপূর্ব অভিজ্ঞতা ছিল যখন রোপওয়ে করে ওপরে উঠছিলাম। ক্রমাগত তুষারপাত হয়ে চলেছিল, আর দূরের পাইন গাছগুলি বরফে মোড়া ছিল। মনে হচ্ছিল আমরা যেন স্যান্টা ক্লজের দেশে পাড়ি দিয়েছি। গুলমার্গের ফেজ 1-এ এত পরিমাণ তীব্র তুষারপাত হচ্ছিল যে খোলা আকাশের নিচে যাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। দেখতেই পাচ্ছেন কতটা তীব্র বেগে তুষার ঝড় হয়ে চলেছে। যারা ফেজ 2-তে গেছিল তাদের অবস্থা হয়ে গেছিল আরও ভয়াবহ। গুলমার্গ ফেজ 1-এই এত বরফ, তাহলে ভাবুন ফেজ 2-তে কত বরফ থাকবে। দেখুন, ওফ, জাস্ট ভিউটা দেখুন। ওফ, অসাধারণ ভিউ দেখুন। পেজা পেজা তুলোর মতো বরফ পড়ছে, হাত বাড়ালেই বরফ ছুঁতে পাচ্ছি। অসাধারণ অসাধারণ ভিউ। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, কাশ্মীরে প্রিপেড সিম কার্ড কাজ করে না, তাই এখানে এসে আপনাকে একটা পোস্টপেড সিম কার্ড কিনতে হবে। দাম নেবে জিওর নিলে 450 টাকা, আর এয়ারটেলের সিম কার্ড নিলে দাম নেবে 500 টাকা। সবগুলোই আনলিমিটেড 5G। একটু তুষারপাত কমতেই গুলমার্গের এই পাহাড়ি উপত্যকায় বসে গরম গরম কফি আর মোমো চেখে দেখেছিলাম। গুলমার্গের এই অপরূপ দৃশ্য দেখে আমরা সকলেই মুগ্ধ হয়েছিলাম। চতুর্থ দিন, গন্তব্য কাশ্মীরের সবচাইতে সুন্দর জায়গা বলে বিবেচিত পেহেলগাঁও। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 95 কিলোমিটার। অ্যাডভেঞ্চারের নেশায় আমি পেহেলগাম গিয়েছিলাম একটা স্কুটি রেন্টে নিয়ে। ভাড়া পড়েছিল 1000 টাকা, পেট্রোল নিজের। কাশ্মীরের অনন্তনাগে প্রচুর আপেল বাগান চোখে পড়বে। আমরা যাত্রাপথে আপেল বাগান ঘুরে দেখেছিলাম, কিন্তু এখন যেহেতু শীতকাল তাই বাগান ছিল পুরোটাই খালি। এপ্রিল থেকে অগাস্ট মাসের মধ্যে এলে এখানে গাছ ভর্তি কাশ্মীরি লাল আপেল দেখতে পাবেন। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসে পৌঁছালাম পেহেলগাঁওয়ে। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে বলে পেহেলগাঁওয়ের ট্যাক্সি স্ট্যান্ড। এইখান থেকে ছোট গাড়ি ভাড়া করে আরু ভ্যালি এবং বেতাব ভ্যালিতে যাওয়া যায়। পার হেড খরচ পড়ে 1000 টাকা। আর এই যে ঘোড়াগুলিকে দেখছেন, এই ঘোড়ার পিঠে চেপে যেতে পারবেন বাইসারন ভ্যালি, যাকে বলে মিনি সুইজারল্যান্ড। কিন্তু এখন বাইসারন ভ্যালি বন্ধ আছে। পেহেলগাঁওকে বলে ভারতের সুইজারল্যান্ড। আমার মতে সারা বিশ্বে যা যা স্থান আছে তার প্রায় সিংহভাগই আছে আমার দেশ ভারতবর্ষে। পেহেলগাম থেকে আরু ভ্যালির দূরত্ব 12 কিলোমিটার। আপনি যদি এই পথটুকু বাইকে বা স্কুটিতে চেপে যান তাহলে এই 12 কিলোমিটার রাস্তা আপনার জীবনে বেস্ট মুমেন্ট হতে চলেছে। পেহেলগামে এসে আমার সৌভাগ্য হয়েছিল বাইকে চেপে আরু ভ্যালি ঘুরে দেখার, কিন্তু সময়ের অভাবে বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি ঘুরে দেখতে পারিনি। ওই আক্ষেপটা পরের বার এসে পূরণ করব।
जाओगे, यहाँ से जाओगे, वहाँ पर होगा दुकान, जहाँ और फिर यहाँ से जाना है। तुम्हारा नाम क्या है? अलीना। तुम्हारा? असरा। আসরা, বাহ, বিউটিফুল নেম। আমরা এসে পৌঁছালাম আরু ভ্যালিতে। এই দেখুন হিমালয়ের কোলে অপূর্ব সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হলো এই আরু ভ্যালি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখুন কি অপূর্ব লাগছে জায়গাটা। স্নোফল হলে এই জায়গাগুলি পুরো বরফে ঢাকা থাকে। দেখুন দেখুন শীতের পোশাক বিক্রি হচ্ছে এখানে। অনবদ্য দৃশ্য। দেখুন সব ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে। এই হচ্ছে আরু ভ্যালি এবং চারিদিকে একদম টাইট সিকিউরিটি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন পুরো হিমালয় পর্বতমালার দারুণ সুন্দর রেঞ্জ। আপনারা পুরো ভ্যালিটা ঘোড়ার পিঠে চেপেও ঘুরতে পারবেন। এই দেখুন এখানে মেনশন করাই আছে, দেখুন রিভার পয়েন্ট, কেভ, প্রত্যেকটা জায়গায় ঘোরার জন্য আলাদা আলাদা প্রাইস চার্ট এখানে দেওয়া আছে। পঞ্চম দিন ঘুরে দেখে নিন শ্রীনগরের লোকাল সাইট সিন। প্রথম গন্তব্য চলে যান শঙ্করাচার্য টেম্পল দেখতে। মন্দিরে যাবার জন্য সিন্ডিকেটের অটো ভাড়া করতেই হবে। ভাড়া নেবে পার হেড আপ অ্যান্ড ডাউন 200 টাকা। কাশ্মীরে এসে সিন্ডিকেটের গাড়িতে যেই জায়গাগুলিতে আপনারা ঘুরবেন সেই সমস্ত ভাড়াগুলি কিন্তু প্যাকেজের বাইরে, এইটা মাথায় রাখবেন। শঙ্করাচার্য মন্দিরই হল কাশ্মীরের একমাত্র সবচেয়ে বড় জাগ্রত হিন্দু মন্দির। নমো পার্বতীপতে হর হর মহাদেব। দ্বিতীয় গন্তব্য বোটানিক্যাল গার্ডেন। প্রবেশ মূল্য 30 টাকা। মার্চ এপ্রিলে কাশ্মীর ভ্রমণ করলে এখানে প্রচুর টিউলিপ ফুল দেখতে পাওয়া যায়, সেই সময়টা দারুণ লাগে। এছাড়াও শ্রীনগরে ঘুরে দেখার মতো জায়গা হলো পরিমহল, হাওয়ামহল, মুঘল গার্ডেন। গ্রুপে এলে একটা সমস্যা হয়, সেটা হলো আমার ইচ্ছে থাকলেও সব স্পটে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। শ্রীনগরের অন্যতম আকর্ষণ হলো ডাল লেকের শান্ত জলে রঙিন শিকারায় ভেসে বেড়ানো। শিকারা রাইড 1 ঘন্টার জন্য নেয় 1200 টাকা, পার হেড 300 টাকা। একটা শিকারায় 4 জন বসার জায়গা রয়েছে। এই 1 ঘন্টা শিকারা চেপে ঘুরে বেড়ানোর জন্য আমাদের কোনো টাকা লাগেনি, এটা ফ্রি, কমপ্লিমেন্টারি ছিল। এই বাজারটার নাম হচ্ছে মিনা বাজার। আমরা অনেকটা চলে এসেছি, আমরা এখন পাস করছি মিনা বাজার। দোকানে শীতের পোশাক বিক্রি হচ্ছে। এইটা একটা ফ্লোটিং মার্কেট, মিনা বাজার। এই 1 ঘন্টার শিকারা রাইডে আপনাকে ঘুরে দেখানো হবে মিনা বাজার। এই মিনা বাজারেই প্রচুর হিন্দি সিনেমার শুটিং হয়ে থাকে। নদীর জলে ভাসতে ভাসতে দুপাশে চোখে পড়বে রং বেরঙের সব হাউস বোট, ভাসমান খাবারের দোকান, ফলের দোকান, আরও কত কি। সন্ধেবেলাটা রাখুন মার্কেটিংয়ের জন্য। চলে আসুন কাশ্মীরের হাট লাল চকে। এখানে অজস্র দোকান দেখতে পাবেন, যত খুশি মার্কেটিং করুন এই ক্লক টাওয়ারের নিচে। এই হলো 5 রাত 6 দিনের একটা স্ট্যান্ডার্ড কাশ্মীর ট্যুর প্ল্যান। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, কাশ্মীর ভ্রমণ সম্পূর্ণ নিরাপদ,
আপনারা নির্ভয়ে কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে বলি খরচ কত হতে পারে। আমার প্যাকেজ রেট ছিল জম্মু থেকে জম্মু অবধি 12,000 টাকা। এবারে বলি এক্সট্রা কত খরচ লাগতে পারে। আপনি যদি ফ্লাইটে যান তার ভাড়াটা আপনি ইনক্লুড করবেন। আমি যেহেতু থার্ড এসিতে গেছি, আমার ট্রেনের টিকিট ভাড়া লেগেছিল আপ অ্যান্ড ডাউন 4,000 টাকা, প্লাস গন্ডোলার টিকিট, প্লাস সিন্ডিকেটের সমস্ত গাড়ি ভাড়া, পোস্টপেড সিম কার্ড, আরও বিভিন্ন টিকিট সব মিলিয়ে আমার খরচ হয়েছিল প্রায় 20,000 টাকা। আমি একটা মোটামুটি এস্টিমেট দিলাম, এই এস্টিমেটটা বাড়তেও পারে অথবা কমতেও পারে। এভাবে আপনারাও খুব সহজেই কাশ্মীর ট্যুরটি প্ল্যান করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টের অনুরোধ রইল। ফিরছি আগামী এপিসোডে, ততক্ষণ ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালো রাখুন। নমস্কার।